আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? রাসায়নিক পরিবর্তনের নতুন একটি লেকচার। আজকে আমরা শুরু করব পানির আয়নিক গুণফল এই টপিকটি দিয়ে শুরু করি। আচ্ছা, যদি আমরা 2 মোল পানিকে ভাঙি যদি আমরা ভাঙি এখানে, তাহলে আমরা দুইটা জিনিস পাবো। একটি হচ্ছে H3O+ এবং আরেকটি হচ্ছে OH-। আচ্ছা, এখন এটা যদি আমরা সাম্যদ্রব্য বের করি, তাহলে দেখো, আমরা জানি উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। তাহলে এখানে উৎপাদ হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, এটার ঘনমাত্রা, এবং হাইড্রোক্সাইড আয়ন, এটার ঘনমাত্রা। আচ্ছা, আর বিক্রিয়ক হচ্ছে পানি H2O, তার স্কয়ার হবে। আচ্ছা, এখন যদি আমরা এখানে এর সাথে পানির গুণ করি, অর্থাৎ আর গুণন করি K ইন্টু H2O তার স্কয়ার, এবং এই পাশে থাকে H3O+ এবং OH-। আচ্ছা, এই যে এতটুকু কে এর সাথে পানির ঘনমাত্রার স্কয়ার যে গুণ আকার আছে, এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এখানে KW, এবং এখানে থাকে হাইড্রোনিয়াম আয়ন, এর ঘনমাত্রার সাথে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। তাহলে পানির আয়নিক গুণফল KW সমান হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। আচ্ছা, সাধারণত এই KW এর কোনো একক নেই, কিন্তু পরীক্ষার এমসিকিউর অপশনে একক নেই এই অপশনটা যদি না থাকে, তাহলে আমরা কি করব? দেখো, এখানে দুইটা ঘনমাত্রা আছে, আমরা জানি ঘনমাত্রার একক মোলার, M ইন্টু M। তাহলে দেখো, KW সমান M ইন্টু M মানে মোলার স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে আমি যদি আরেকটু ভাঙায় লিখি, দেখো, মোল পার লিটার তার স্কোয়ার, তাহলে হবে মোল স্কোয়ার লিটার ইনভার্স 2, এবং এই লিটারটাকে যদি আমি ডেমি কিউব আকারে লিখি, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম। ঠিক আছে, সাধারণত কোনো একক নাই, কিন্তু পরীক্ষার হলে যদি একক নাই এই অপশনটা না থাকে, তাহলে এই চারটা থেকে যে কোনো একটা থাকতে পারে, আমরা সাবধানে দাগাবো। ঠিক আছে, এখন আমি যদি তাপমাত্রা যদি বাড়াই দিই, তাহলে KW এটা বৃদ্ধি পাবে, অর্থাৎ পানির আয়নিক গুণফল তাপমাত্রা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায়। ঠিক আছে, যেমন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলটা হচ্ছে 0.292 ইন্টু 10⁻14, এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির আয়নিক গুণফল হচ্ছে 1 ইন্টু 10⁻14। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হচ্ছে 1.465 ইন্টু 10⁻14। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হচ্ছে 5.474 ইন্টু 10⁻14, এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হচ্ছে 8.7 ইন্টু 10⁻14। তো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পানির আয়নিক গুণফলটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমাদের সবচেয়ে বেশি মনে রাখা লাগবে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির আয়নিক গুণফলটা, সেটার মান হচ্ছে 1 ইন্টু 10⁻14। আচ্ছা, আরেকটা এখানে জিনিস আছে, পানির স্ব আয়নীকরণ ধ্রুবক, এটাকে KW দ্বারা প্রকাশ করে, এবং আয়নিক গুণফলটা কি পানির স্ব আয়নীকরণ ধ্রুবক যেটা আছে সেটা KD দ্বারা প্রকাশ করে, এবং আয়নিক গুণফলটাকে আমরা KW দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এটার সাথে সম্পর্কটা হচ্ছে KW সমান KD ইন্টু পানির ঘনমাত্রা তার স্কোয়ার, এই জিনিসটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আর বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা হচ্ছে 55.5। এখান থেকে এই সমীকরণটা আমরা মনে রাখবো, KW সমান KD ইন্টু 55.5 তার স্কোয়ার। এই 55.5টা হচ্ছে বিশুদ্ধ পানির ঘনমাত্রা। ঠিক আছে, আচ্ছা, এর
এরপরে যে জিনিসটা থাকে সেইটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখি, এই পানির আয়নিক গুণফল রিলেটেডই। ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশুদ্ধ পানির জন্য, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির জন্য আচ্ছা, আমরা পানির আয়নিক গুণফলটা কত পাইছি? 1 × 10⁻14। এটার সমান আমরা কি পাইছি? হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সাথে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, এখন বিশুদ্ধ পানির ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা সমান। এখন এখানে আমি হাইড্রোক্সাইড আয়নের পরিবর্তে আরেকটা হাইড্রোনিয়াম আয়ন নিতে পারবো, অর্থাৎ দুইটা হাইড্রোনিয়াম আয়ন হলে জিনিসটা হবে হাইড্রোনিয়াম আয়ন তার স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি যদি শুধু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বের করতে চাই, দেখো শুধু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বের করতে চাইলে জাস্ট KW কে রুট করে দিলেই হবে, তাহলে জিনিসটা দাঁড়াবে 10⁻7। এটা শুধু হাইড্রোনিয়ামেরই ঘনমাত্রা এমনটা নয়, এটা একই সাথে হাইড্রোক্সাইড আয়নেরও ঘনমাত্রা। আচ্ছা, এখানে নোট আকারে লিখে দিই, বিশুদ্ধ পানির জন্য হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সমান হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে pH কত হবে? pH হবে 7, এর সাথে POH হবে 7। আচ্ছা, pH স্কেলটা আমরা একটু দেখি। pH স্কেল আমরা KW এর মান কত পাইছি? 10⁻14 সমান কি? ধরো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সাথে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। এখন উভয় পাশে আমরা মাইনাস লগ করে দিই। দেখো মাইনাস লগ 10⁻14, আর এই পাশে যদি করি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্লাস মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, এখানে থাকে হচ্ছে 14 আর এখানে থাকে pH প্লাস POH। এতটুকুর জন্য আমার আসছে pH এবং এতটুকুর জন্য আসছে POH। আচ্ছা, pH এবং POH এটার যোগফল হচ্ছে আমাদের 14, তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, pH এবং POH সমান হচ্ছে 14। আর বিশুদ্ধ পানির ক্ষেত্রে pH যা POHও একই হবে। ঠিক আছে, আমরা অসল্টের লঘুকরণ যে সূত্রটা আছে সেটা একটু দেখি। দেখো লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন মৃদু অম্ল ও ক্ষারকের বিয়োজন মাত্রা ওই অম্ল ও ক্ষারকের দ্রবণের মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এটা আমরা একটু গাণিতিকভাবে দেখার চেষ্টা করি। ধরি HA একটা অ্যাসিড, এটাকে ভাঙলে এখানে H+ এবং A- উৎপন্ন হবে। প্রাথমিক অবস্থায় HA এটা ছিল 1 মোল, এখানে কোনো উৎপাদ ছিল না। আচ্ছা, যদি এখানে আলফা পরিমাণ বিয়োজন ঘটে তাহলে এখানে আলফা উৎপন্ন হবে। এখন যদি আমি এখানে ঘনমাত্রা হিসাবে কনসিডার করি, জিনিসটা হবে এরকম। ঠিক আছে, আচ্ছা আমি যদি সাম্যধ্রুবক এখানে KA ধরি অ্যাসিডের ক্ষেত্রে, তো উপরে কি থাকবে? H+ সাথে A- আর নিচে থাকবে HA। ঠিক আছে, দেখো H+ এর ঘনমাত্রা কি? α C, সাথে A- এর ঘনমাত্রাও α C।
আর নিচে এইচ এ এর ঘনমাত্রা 1 মাইনাস আলফা, আচ্ছা 1 মাইনাস আলফা সি। দেখো এটাকে যদি আমি গুণ করি তাহলে আলফা স্কোয়ার সি স্কোয়ার, নিচে থাকে 1 মাইনাস আলফা, এটা সি থাকে। আচ্ছা এখান থেকে একটা সি কাটা গেলে জিনিসটা থাকে আলফা স্কোয়ার সি, নিচে 1 মাইনাস আলফা। এটা কিন্তু আমাদের মূল সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ যে সূত্রটা আছে এটা হচ্ছে আমাদের মূল সূত্র। কিন্তু আমরা মূল সূত্র হিসেবে দেখো কোনটা ইউজ করি, সবসময় আমরা কিন্তু এটা লিখি আলফা স্কোয়ার সি, কারণ 1 মাইনাস আলফা কে 1 ধরা হয়, কারণ আলফার মান 1-এর থেকে অনেক অনেক ক্ষুদ্র, এর কারণে 1 মাইনাস আলফাকে 1 হিসাবে কনসিডার করা হয়। ঠিক আছে। আচ্ছা এই যে এখানে আমরা ব্যাক যাই, দেখো আলফার মান 1-এর তুলনায় নগণ্য ধরে 1 মাইনাস আলফাকে 1 ধরা হয়, তখন দেখো সমীকরণটা কি হয়, যে কে এ সমান আলফা স্কোয়ার সি, এখানে আলফা সাথে এই ঘনমাত্রার সম্পর্কটা তখন কি হয়ে যায়, বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো এখানে কিন্তু তাই বলা আছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর যদি আমি একটু দুর্বল ক্ষারক নেই তখন এইটা জাস্ট কে এর পরিবর্তে আমরা কে বি ইউজ করবো, আর বাকি সব একই থাকবে। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, দেখি আমরা পড়ব হচ্ছে অম্লের বা অ্যাসিডের তীব্রতার ক্রম। দেখো বিয়োজন ধ্রুবকের মান যদি বৃদ্ধি পায়, বিয়োজন ধ্রুবকের মান বৃদ্ধি পাইলে অম্লের তীব্রতা বা অ্যাসিডের তীব্রতা বাড়ে। যেমন ধরো এখানে কে এর মান দেওয়া আছে 1.8 × 10⁻⁵ প্রথমটার ক্ষেত্রে, এবং সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান দেওয়া আছে 10⁻3। যার কে এ অর্থাৎ বিয়োজন ধ্রুবকের মান বেশি সেটা অধিক তীব্র হবে, অর্থাৎ এখানে সালফিউরিক অ্যাসিডের তীব্রতাটা বেশি। 2 নম্বরে দেখো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি যদি পাই অক্সি অ্যাসিডের ক্ষেত্রে, তাহলে অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি পাবে। দেখো এখানে সবগুলো অক্সি অ্যাসিডের উদাহরণ দেওয়া আছে। এখানে সবচেয়ে বেশি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা এই Cl এর আছে হলো +7, আস্তে আস্তে কিন্তু এটা কমতেছে, অর্থাৎ তীব্রতাটাও আস্তে আস্তে এইদিকে কমতেছে এইদিকে বাড়তেছে। আর যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যদি সমান হয়, 4 নম্বরটা দেখো এখানে, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যদি সমান হয় তাহলে যেটার আকার ছোট, অর্থাৎ ছোট মরিচেরই ঝাল বেশি, যেটার আকার ছোট সেটার তীব্রতাটা বেশি হবে। যেমন ধরো নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের আকার বেশি, তাহলে তীব্রতার ক্ষেত্রে কোনটা বেশি হবে, যেটাই নাইট্রোজেন আছে সেটার তীব্রতাটা বেশি হবে। ঠিক আছে, দেখছো। আচ্ছা আর ঋণাত্মক আয়নের ক্ষেত্রে হাইড্রোক্সাইড যেগুলো আছে আকার যদি বৃদ্ধি পায় তীব্রতা বৃদ্ধি পাবে। এখানে ক্লোরিনের থেকে ব্রোমিন তার থেকে আয়োডিনের আকার বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি তীব্র হবে কোনটা, HI অর্থাৎ। আচ্ছা আর অজৈব এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে অজৈব অ্যাসিডের তীব্রতাটা সবসময় বেশি, আর জৈব অ্যাসিডে ক্লোরিনের সংখ্যা যদি বৃদ্ধি পায় অ্যাসিডের তীব্রতার বৃদ্ধি পায়, এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে যদি কার্বনের সংখ্যা বৃদ্ধি পায় তখন অ্যাসিডের তীব্রতা হ্রাস পেতে থাকে। ঠিক আছে, কার্বনের সংখ্যা বৃদ্ধি পেলে অ্যাসিডের তীব্রতা হ্রাস পায়, আর জৈব অ্যাসিডে ক্লোরিনের সংখ্যা বৃদ্ধি পেলে অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন আমরা হাতে কিভাবে পিএইচ করা লাগে, পিএইচের ম্যাথ কীভাবে করা লাগে সেটা দেখব, তারপরে আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। ঠিক আছে। আচ্ছা দেখো এই হাতে পিএইচের ম্যাথ করার জন্য আমাদের কিছু লগের মান মুখস্থ রাখা লাগবে। যেমন ধরো লগ 1 সমান হচ্ছে 0, লগ 2 সমান হচ্ছে 0.3, লগ 3 সমান হচ্ছে 0.5, লগ 4 সমান হচ্ছে 0.6,
log 5 সমান হচ্ছে 0.7, log 6 সমান হচ্ছে 0.8, log 7 0.9, log 8 এর মান হচ্ছে 0.9 এবং log 10 এর মান হচ্ছে 1। আচ্ছা, এখন দেখো যদি এরকম থাকে ধরো মাইনাস লগ 0.1, অর্থাৎ দশমিকের পরে এখানে সংখ্যা কয়টি, দশমিকের পরে সংখ্যা হচ্ছে 1 একটি এবং সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 1, এরকম যদি থাকে তাহলে আমাদের পিএইচ এর অ্যান্সারটা হবে দশমিকের পর যে কয়টা সংখ্যা আছে, হ্যাঁ ওইটার হিসাবে। এখানে দশমিকের পর সংখ্যা আছে 1, অতএব পিএইচ এখানে 1। যদি এরকম থাকে মাইনাস লগ 0.001, তখন কত হবে? দেখো এখানে দশমিকের পর সংখ্যা আছে 1টা 2টা 3টা এবং সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 1, তখন এখানে পিএইচ হবে 3। দশমিকের পরে সংখ্যা আছে 3টা, তো পিএইচ 3। আচ্ছা, যদি এরকম হয় মাইনাস লগ 0.002, এটাকে আমি 3 লিখতে পারবো না? এটা 3 আমি লিখতে পারবো না, কারণ দেখো দশমিকের পরে সংখ্যা 3টা থাকলেও সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 2, যেটা 1 না। 1 যদি থাকে তাহলে আমি সেটা 3 হিসাবে লিখতে পারতাম। যেহেতু এখানে 1 দেয়া নাই, অর্থাৎ অন্য একটা সংখ্যা আছে, তখন এটা আমি আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা আছে ওই হিসাবে পিএইচ এর মান বের করতে পারবো না। দেখো এটা কিভাবে করে, দশমিকের পরে সংখ্যা আছে 3টা, এই জন্য আমি 3 লিখলাম, তারপরে মাইনাস লগ, এই যে সর্বডানে কী দেওয়া আছে 2 দেওয়া আছে, তো এই মাইনাস লগের সাথে আমি এই 2টা লিখব। ঠিক আছে, এখন দেখো 3 মাইনাস লগ 2 মান কত, দেখো এই যেখানে লগ 2 মান হচ্ছে 0.3, 3 মাইনাস 0.3, তাহলে আমার অ্যান্সারটা হলো 2.7। ঠিক আছে, আচ্ছা আমরা আরও কয়েকটা দেখি। যদি এরকম থাকে মাইনাস লগ 0.0003, দেখো এখানে দশমিকের পরে সংখ্যা আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, সর্বশেষ সংখ্যাটি কিন্তু 1 না। 1 থাকলে আমি অ্যান্সার এখানে 4 লিখতে পারতাম, যেহেতু দশমিকের সংখ্যা আছে 4টা, এই জন্য আমি এখানে 4 লিখলাম, তারপর মাইনাস লগ সর্বশেষ যে সংখ্যাটা আছে ওইটা মাইনাস লগ 3। দেখো এখানে 4 মাইনাস লগ 3 এর মান কত, লগ 3 এর মান হচ্ছে 0.5, 0.5 বসা দাও, 0.5, তাহলে আমার অ্যান্সার হবে 3.5। ঠিক আছে, যদি আরেকটা উদাহরণ দিই, ধরো মাইনাস লগ 3 ইন্টু 10⁻⁵, এরকম যদি থাকে তাহলে কি হবে? দেখো এই যে যেখানে ইনভার্স আকারে যেটা থাকবে সেইটা সামনে আসবে, আমি লিখলাম 5 মাইনাস লগ, তারপরে এই যে পূর্ণ সংখ্যা যেটা আছে সেটা আমি লিখে দিব। দেখো 5 মাইনাস লগ 3 এর মান কত, 0.5, অর্থাৎ অ্যান্সার হবে 4.5। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, আবার একটু রিক্যাপ করি। পিএইচ এর মান হাতে করার জন্য আমাদের এখানে পিএইচ লগের কয়েকটা মান আমাদের মনে রাখা লাগবে, এগুলা মুখস্থ করা লাগবে। তারপরে দেখো মাইনাস লগ 0.1 এরকম যদি থাকে, দশমিকের পরে যে কয়টা সংখ্যা আছে এবং সর্বশেষ সংখ্যাটি যদি 1 থাকে, তাহলে দশমিকের পর যে কয়টা সংখ্যা আছে ওইটাই আমার পিএইচ এর মান অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে দশমিকের পরে সংখ্যা আছে 1টা, সর্বশেষ সংখ্যাটি 1, তো পিএইচ 1। এখানে দশমিকের পরে সংখ্যা আছে কয়টা, 3টা, সর্বশেষ সংখ্যাটি 1, এখানে পিএইচ 3। এখানে দশমিকের পরে 3টা থাকলেও, সংখ্যা 3টা থাকলেও সর্বশেষ সংখ্যাটি 1 না, এর জন্যই এই প্রথম 2টা আমি যেভাবে করছি ওই নিয়মে এটা করা পারি নাই। এই জন্য দেখো এই কারণেই আমাদের লগের কয়েকটা মান মুখস্থ করা লাগছে। এটা আমি কীভাবে করব, দশমিকের পরে সংখ্যা আছে 3টা, এর জন্য এখানে 3, তারপরে মাইনাস লগ এই যে 2টা এই লগের সাথে আমি অ্যাড করে দেব। তো দেখো 3 মাইনাস লগ 2 এর মান কত, 0.3, তারপর অ্যান্সারটা আসে 2.7। এটা দেখো মাইনাস লগ 0.0003, দশমিকের পরে সংখ্যা আছে 4টা, এর জন্য এখানে 4, আর মাইনাস লগ 3, লগ 3 এর মান হচ্ছে 0.5, 4 থেকে 0.5 বাদ দিলে 3.5। আচ্ছা, এটা দেখো মাইনাস লগ 3 ইন্টু 10⁻⁵, এরকম থাকলে যে ইনভার্স আকারে যেটা আছে সেটা আসবে সামনে, আর মাইনাস লগ 3।
তাহলে 5 মাইনাস লগ 3 মান কত 0.5, অ্যান্সার হবে 4.5। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি পিএইচ যদি নির্ণয় করি, দেখো পিএইচ সমান কি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ঠিক আছে। আর পিওইচ জিনিসটা কি মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। আমরা কি জানি পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14। ঠিক আছে, এই জিনিসটা আমরা সবাই জানি। আচ্ছা আরেকটা এখানে জিনিস, ধরো পিএইচ শুরুতে ছিল 6, তারপরে পিএইচ হয়েছে ধরো 3, তো পিএইচ এর মানটা কমছে। এখানে ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পাইল, ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পাইল দেখো, এই যে এটা হবে, দেখো ডেল পিএইচ কত 6 মাইনাস 3 সমান হচ্ছে 3। তখন ঘনমাত্রার বৃদ্ধিটা আমরা কীভাবে লিখব, ধরো এইচ প্লাস তো বাড়ছে, এটার বৃদ্ধিটা হবে 10 টু দি পাওয়ার ডেল পিএইচ। দেখো 10 ডেল পিএইচ কত হয়েছে 3, কত হবে 10 টু দি পাওয়ার 3 করলে 1000 গুণ বৃদ্ধি পাইছে। যদি এরকম হইতো পিএইচ ধরো শুরুতে 6 ছিল, 6 থেকে 4 হয়েছে, তাহলে এখানে ডেল পিএইচ কত ছিল, ডেল পিএইচ কত হইতো 2, তাহলে বৃদ্ধি পাইতো কত, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাইতো 10 টু দি পাওয়ার 2 অর্থাৎ 100 গুণ। বুঝতে পারছো? যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে পিএইচ এর মান কমবে। ঠিক আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বৃদ্ধি পায় পিএইচ এর মান কমবে, আর যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে তাহলে পিএইচ এর মান বৃদ্ধি পাবে। ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটা জিনিস একটু মনে রাখবো, তারপরে আমরা প্রশ্ন প্র্যাকটিসে চলে যাব। এখানে যদি কে এ বাড়ে, কে এ যদি বাড়ে তাহলে হচ্ছে অম্লতা বাড়ে বা অম্লের তীব্রতা বাড়ে। কে এ বাড়লে অম্লের তীব্রতা বাড়বে। ঠিক আছে। আর যদি পিকে এ যেটা আছে, পিকে যদি বাড়ে তাহলে অম্লের তীব্রতা কমবে। ঠিক আছে। আর পিকে জিনিসটা কি, পিকে জিনিসটা হচ্ছে মাইনাস লগ অফ কে এ। ঠিক আছে, এটা হচ্ছে পিকে এ। পিকে যদি বাড়ে তাহলে অম্লতা কমবে, আর যদি কে এর মান বৃদ্ধি পায় তাহলে অম্লের তীব্রতা বৃদ্ধি পাবে। আচ্ছা আজকের টপিকের এগুলাই হচ্ছে মোটামুটি বেসিক জিনিস। এখন আমরা প্রশ্ন প্র্যাকটিসে সরাসরি প্রশ্ন প্র্যাকটিসে চলে যাব। দেখি। আচ্ছা দেখো এখানে শুরুতেই আছে বিশুদ্ধ পানিতে বিশুদ্ধ পানিতে হচ্ছে OH এবং H প্লাসের মোলার ঘনমাত্রার অনুপাত কত। আচ্ছা দেখো বিশুদ্ধ পানির ক্ষেত্রে H প্লাস এবং OH মাইনাস এটা কি সমান না? যদি সমান হয় তাহলে দেখো সমান একটা সংখ্যা, দুইটা সংখ্যার অনুপাত কত হবে 1 হবে। এখন কি দেখো OH আয়নের ঘনমাত্রা সমান H প্লাস হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে বিশুদ্ধ পানির ক্ষেত্রে। বিশুদ্ধ পানির ক্ষেত্রে অর্থাৎ এটার ঘনমাত্রার অনুপাতটা কত হবে 1 হবে। ঠিক আছে। দেখো নিচের কোনটি সত্য, প্রথমটা KW সমান 1 × 10⁻14,
এটা আমরা জানি, এটা সত্য। পরেরটা দেখো PKW, এটা 14, PKW 14, এটাও সত্য। তারপরে দেখো হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের গুণফল হচ্ছে KW, এটাও সত্য। এই দেখো এখানে আছে KW সমান 1 × 10⁻14, সাথে যে একটা একক দেওয়া আছে, একক। KW এর কোনো একক আছে? KW এর একক নাই, সাধারণত KW এর কোনো একক নাই। তাহলে এটা কি? এটা ভুল, মানে এটা সত্য নয়। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার ডি, অ্যান্সার হবে ঘ নম্বর বা ডি। ঠিক আছে। আচ্ছা দেখো নিচের কোন জলীয় দ্রবণটির pH সবচেয়ে বেশি? pH, আচ্ছা ধরো এটা যদি একটা pH স্কেল হয়, মাঝখানে থাকবে 7, এটা নিরপেক্ষ। যদি বাম দিকে যায় জিনিসটা অ্যাসিডীয় হবে, ঠিক আছে, অ্যাসিডীয়, অ্যাসিড হবে বাম দিকে গেলে। আর যদি ডান দিকে যায় তাহলে সেটা ক্ষারকীয় দ্রবণ হবে, ঠিক আছে, বা ক্ষারীয় দ্রবণ হবে। ঠিক আছে। এখন এখানে প্রশ্ন কি বলছে? pH বেশি, অর্থাৎ pH যদি বেশি হয় তাহলে সেটা 7 থেকে বেশি। দেখো কোন জিনিসটার pH 7 থেকে বেশি হবে? দেখো সবগুলার ঘনমাত্রা সেম, এইটার সবগুলার ঘনমাত্রা আছে 0.1 মোলার করে। দেখো এখানে এই 2 নম্বর অপশন যেটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটি তীব্র ক্ষারক। তীব্র ক্ষারক হয় জলীয় দ্রবণে এটা সর্বাধিক পরিমাণ OH আয়ন প্রদান করে, তাই pH এর মানও বেশি। এটা কি ভাইয়া? তীব্র ক্ষারক, তীব্র ক্ষারক, অর্থাৎ pH বাকি তিনটার থেকে এটার pH বেশি হবে। ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি, নিচের কোন অ্যাসিডের Ka এর মান সবচেয়ে বেশি? আচ্ছা যদি Ka যদি বেশি হয়, Ka যদি বেশি হয় তাহলে সেটা কি? অম্ল বেশি না? অম্লের তীব্রতা বেশি, অম্লের তীব্রতা বেশি। আর অম্লের তীব্রতা কোনটার বেশি হবে? যেটা শক্তিশালী বা সবল অ্যাসিড, সবল অ্যাসিড। ঠিক আছে। এখন দেখো এখানে সবল অ্যাসিড কোনটা? এই চারটার মধ্যে সবল অ্যাসিড কোনটা? এটা যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের উত্তর আমরা পেয়ে যাব। এই অক্সি অ্যাসিডের ক্ষেত্রে সবল অ্যাসিড আমরা কিভাবে নির্ণয় করি? সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কোনটার বেশি? দেখো এটার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কীভাবে হবে? এটার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হবে +6। কীভাবে বের করলাম? 4 × 2 = 8, 8 থেকে 2 গেলে 6 থাকে। ঠিক আছে। এটার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত হবে? +7। ঠিক আছে। এটার কত হবে? +5। এটার কত হবে? +7। এখন দেখো এটারও +7, এটারও +7, আমি অ্যান্সার কোনটা করব? তো অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যদি সমান হয়, যার আকার ছোট, যার আকার ছোট তার তীব্রতা বেশি, তীব্রতা বেশি, অর্থাৎ Ka বেশি হবে। তাহলে এখানে আকার ছোট কোনটা? ক্লোরিনের আকার ছোট, এর জন্য অ্যান্সারটা হবে ক্লোরিন, এই ঘ নম্বর অ্যান্সারটা হবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যেটার বেশি সেটা হবে সবচেয়ে বেশি শক্তিশালী, অর্থাৎ সবল অ্যাসিড বা Ka এর মান সবচেয়ে বেশি। এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা দুইটাই 7 আসছে, এবং যদি একই হয়, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যদি সেম হয়, তখন আমরা দেখব কেন্দ্রীয় পরমাণুর আকার, যেটার আকার ছোট তার Ka বা সবল অ্যাসিড এটা বেশি হবে, আমাদের তীব্রতাও বৃদ্ধি পাবে। আচ্ছা এখানে দেখো সুন্দর একটা প্রশ্ন, দুর্বল অ্যাসিড H6 এবং তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সমীকরণটি হলো, আচ্ছা সমীকরণ একটা দেওয়া আছে, এখানে বলছে NaX এর জলীয় দ্রবণের সম্ভাব্য pH কত? আমার এটা ক্যালকুলেটর লাগবে না, কিছু লাগবে না, এখানে বলছে সম্ভাব্য pHটা কত।
তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কি আছে, একটা দুর্বল অ্যাসিড আছে, সাথে কি তীব্র ক্ষার আছে। দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষারের যদি আমি একটা দ্রবণ বানাই, তাহলে সেটা কি হবে, এটা কি অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে? এখানে যেহেতু দুর্বল অ্যাসিড আছে, তাহলে এখানে জিনিসটা অ্যাসিডীয় হবে না। তীব্র ক্ষার যেহেতু আছে, তো অবশ্যই এটা দ্রবণটা ক্ষারীয় হবে। আর দ্রবণ যদি ক্ষারীয় হয়, পিএইচ কত হবে? দেখো, ক্ষারীয় দ্রবণে পিএইচ কত হবে? ক্ষারীয় দ্রবণে পিএইচ সবসময় 7-এর বেশি হবে, ঠিক আছে? পিএইচ 7-এর বেশি হবে। 7-এর বেশি অ্যান্সার দেয় আছে একটা, অপশনে দেয় আছে একটা, 8.5, এটাই হবে অ্যান্সার। এটা অ্যাসিডীয়, এটাও অ্যাসিডীয়, আর এটা কি, এটা নিরপেক্ষ, ঠিক আছে? তো অ্যান্সার 7 হবে না, তো অ্যান্সার হবে 8.5, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এই প্রশ্নটা আমরা দেখি। এই প্রশ্নে বলা আছে, নিম্নের কোন অ্যাসিডটির পিকে এর মান সবচেয়ে বেশি? দেখো ভালোভাবে খেয়াল করো, পিকে এর মান সবচেয়ে বেশি। পিকে যদি বাড়ে, পিকে বাড়া মানে কি, কে এ কমা, আর কে এ যদি কমে, তাহলে জিনিসটা কী হবে, অম্লত্ব কি কমবে না বাড়বে? অম্লত্ব কম হবে, অর্থাৎ কি দুর্বল অ্যাসিড না, দুর্বল অ্যাসিড। অম্লত্ব কম মানে কি দুর্বল অ্যাসিড। আচ্ছা দেখো, আমরা জৈব অ্যাসিডের ক্ষেত্রে পড়ছি, যদি ক্লোরিন সংখ্যা যদি বাড়াই, ক্লোরিন সংখ্যা বাড়াইলে জৈব অ্যাসিডের অম্লত্ব বৃদ্ধি পায়। দেখো এখানে এই ঘ নম্বর এবং খ নম্বর এই অপশন দুইটা আগে থেকেই বাদ, কারণ এগুলা মধ্যে ক্লোরিন আছে, আর ক্লোরিন থাকা মানেই সেটা সবল অ্যাসিডের দিকে ধাবিত হবে, সেটা দুর্বল অ্যাসিড থাকবে না, অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি হবে। এখন দেখো এখানে এই ক নম্বর আর ঘ নম্বরের মধ্যে একটা কনফিউজ। সাধারণত আমরা কী পড়ছি, জৈব অ্যাসিডে যদি কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সেটা কে এর মান, জৈব অ্যাসিডে যদি কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, অ্যাসিডের তীব্রতা বাড়বে নাকি কমবে? কার্বন সংখ্যা বৃদ্ধি পেলে অ্যাসিডের তীব্রতা কমবে, আর যদি ক্লোরিন সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সেটা তীব্রতা বাড়বে, ঠিক আছে? এখানে এই যে তীব্রতা বাড়বে কোনটা, ক্লোরিন যে দুইটাই আছে, তীব্রতা তো অবশ্যই বৃদ্ধি পাবে। দেখো এখানে কার্বন সংখ্যা এখানে বেশি আছে, তো এটার তীব্রতা কমার কথা, কারণ জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা বৃদ্ধি পেলে তীব্রতা কমে, ঠিক আছে? লিখে দিই, কার্বন সংখ্যা বাড়লে অম্লের তীব্রতা কমে, অম্লের তীব্রতা কমে, আর হলো ক্লোরিন সংখ্যা বাড়লে অম্লের তীব্রতা বাড়ে। তো আমাদের অ্যান্সারটা কিন্তু এটা হওয়ার কথা, কিন্তু এখানে অ্যান্সারটা হচ্ছে এইটা। এখন কেন হইল দেখো, এখানে অন্য কালিতে লিখে দিই। প্রথম যেটা আছে, এইটার পিকে হচ্ছে 4.73, আর এটার পিকে হচ্ছে 1.26, এটার হচ্ছে 4.19, আর এটার হচ্ছে 2.85। দেখো আমি কি বললাম, যদি ক্লোরিন সংখ্যা বাড়ে তো অম্লের তীব্রতা বাড়বে, ঠিক আছে? অম্লের তীব্রতা বাড়া মানে কি, পিকের মান কমবে। দেখো এইটার থেকে, এই ঘ নম্বরের থেকে এটাতে ক্লোরিন সংখ্যা বেশি আছে, পিকের মান কমছে, তার মানে কি অম্লের তীব্রতা বাড়ছে। আমার কথা অনুযায়ী এটা সঠিক। এবং দেখো ক নম্বরের অপশনটা দেখো, এটার পিকের মান আছে 4.73, আর ঘ নম্বরের পিকের মান আছে 4.19, ঠিক আছে? এইখানে অ্যান্সারটা কোনটা, পিকের মান বেশি বলছে, অ্যান্সারটা হবে ক নম্বর, ঠিক আছে? তো এটা একটু এক্সেপশনাল, তুমি একটু মনে রাখবা। আচ্ছা, নিচের কোন দ্রবণের পিএইচ 7 অপেক্ষা বেশি? তার মানে দেখো আমাদের এখানে একটা দেখতে হবে কোনটা ক্ষারীয় আছে, তাহলে সেটাই 7 অপেক্ষা বেশি অ্যান্সার হবে, ঠিক আছে? তোমরা একটু খোঁজো কোনটা ক্ষারীয় আছে, 4টা অপশনের ভেতর যেটা ক্ষারীয় পাবা সেটাই অ্যান্সার হবে। কোন দ্রবণের পিএইচ 7 অপেক্ষা বেশি হবে? দেখো
ক নম্বরে কী দেওয়া আছে? ক নম্বরে দেওয়া আছে একটা দুর্বল অ্যাসিড, খ নম্বরে দেওয়া আছে একটা খাবার লবণ। তারপরে দেখো, চিন্তা করো কোনটা হবে। আচ্ছা, আমি করে দিচ্ছি। ক নম্বর যেটা আছে সেটা একটা দুর্বল অ্যাসিড, আর দুর্বল অ্যাসিডের পিএইচ কত হয়? অবশ্যই 7-এর থেকে কম হবে। তো এটার পিএইচ কত হবে? পিএইচ হবে 7-এর থেকে কম। ঠিক আছে, এটা খাবার লবণ, এটার পিএইচ হবে 7। নিরপেক্ষ লবণ, এটা পিএইচ 7। আর এটা কি? এটা ভাইয়া হচ্ছে অ্যাসিডধর্মী লবণ। অ্যাসিডধর্মী লবণ, অর্থাৎ এটার পিএইচ হবে 7-এর থেকে কম। আর এটা হচ্ছে ভাইয়া একটা ক্ষারধর্মী লবণ। এটা হচ্ছে ক্ষারধর্মী লবণ, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর, যার পিএইচ হবে 7-এর থেকে বেশি। তো অ্যান্সার কোনটা হবে? ঘ নম্বর। ঠিক আছে, তো দেখো, মাটির পিএইচ 3-এর কম হলে কৃষি উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাবে, কারণ এই অবস্থায় মাটির অণুজীব ধ্বংস হয়ে যাবে, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পাবে, মাটির গঠন দুর্বল হয়ে যাবে, নাকি মাটির উপাদান বিষাক্ত হয়ে যাবে। এটা থিওরিক্যাল প্রশ্ন, এটা হবে ক নম্বর অ্যান্সার। মাটির অণুজীব ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আমরা থিওরিক্যাল প্রশ্নগুলো একটু বই রিডিং পড়লেই পারা যাবে। তোমরা একটু হাজারি স্যারের যে বইটা আছে ওইটা পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো, অম্লীয় ধর্ম বৃদ্ধিক্রম কোনটি? সবগুলাই কি অক্সিসিড দেওয়া আছে না? কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বেশি, সেটাই অ্যান্সার হবে। দেখো, এখানে একটা ক্রম চাইছে, ক্রম কোনটা দেখবো আমরা। দেখো, আমরা যদি খ নম্বরটা দেখি, এটার ক্ষেত্রে কত হবে? এখানে এই ক্লোরিনের জারণ সংখ্যা হবে +1, এটার হবে কত? +3, এটার হবে +5, আর এটার হবে +7। তো অ্যান্সার কোনটা? খ নম্বর। জারণ সংখ্যা কীভাবে বের করা লাগে এটা তো আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা, যার জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বেশি, সেটা তত বেশি তীব্র, বা অম্লীয় ধর্ম বৃদ্ধিক্রম যেহেতু চাইছে, এর জন্যই আমি এটা দিছি। খ নম্বর অ্যান্সার হয়েছে আমার। ঠিক আছে, খাবার লবণের 1 মোল জলীয় দ্রবণের পিএইচ এর মান কত? খাবার লবণ কি নিরপেক্ষ, তো পিএইচ কত হবে? 7। এইসব প্রশ্ন তাড়াতাড়ি উত্তর করে কিন্তু আমাদের সময় বাঁচাতে হবে। দেখো, নিচের কোন পিএইচ এর ওপর হলে, কোন পিএইচ এর ওপরে হলে মাটির উর্বরতা বিনষ্ট হয়? ঠিক আছে, মাটির উর্বরতা বিনষ্ট হয় পিএইচ কত হলে? পিএইচ কত হলে মাটির উর্বরতা বিনষ্ট হয়? দেখো, এখানে অ্যান্সারটা হবে পিএইচ যদি পিএইচ এর মান 3 এর চেয়ে কম বা 9.5 এর চেয়ে বেশি হয়, তখন উর্বরতা নষ্ট হয়, তখন মাটির উর্বরতা বিনষ্ট হয়। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কত হবে? যেহেতু এখানে বলছে পিএইচ এর ওপরে, কোনটার ওপরে হলে, ঠিক আছে, যদি কম বলতো তাহলে আমরা 3 দাগাইতাম, 3 এর কম, যেহেতু উপরে বলছে 9.5 এর ওপরে হলে মাটির উর্বরতা বিনষ্ট হবে। ঠিক আছে, স্বাভাবিক অবস্থায় মানবদেহের রক্তের পিএইচ এর মান কত? স্বাভাবিক অবস্থায় মানবদেহের রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4। আবার কেউ অতি আবেগে এটা দাগাই দিও না, অলমোস্ট এটা দেখতে একই রকম, একটু সাবধানে দাগাইবা। আচ্ছা, কোন দ্রবণে বেশি পরিমাণ বিয়োজিত হবে? এখন দেখো, বেশি পরিমাণ বিয়োজিত হয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার কাছে এখানে সবল অ্যাসিড যেটা আছে সেটা জানতে চাইছে। দেখো, দুর্বল অ্যাসিড কম পরিমাণে বিয়োজিত হয়, দুর্বল অ্যাসিড কম পরিমাণে বিয়োজিত হয়, আর হচ্ছে সবল অ্যাসিড
বেশি পরিমাণে বিয়োজিত হয়, বেশি পরিমাণে বিয়োজিত হয়। তাহলে এখানে আমাদের বের করতে বলছে সবল অ্যাসিড, যেটা সবল অ্যাসিড সেটাই অ্যান্সার। দেখো এখানে আমরা অক্সিসিড আছে, আমরা সবগুলোর জারণ সংখ্যা বের করবো, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করব। এটা হচ্ছে +5, এটা হচ্ছে +6, এটা +7, এটাও +7। এই যে আগেরটার মতোই দুইটারই জারণ সংখ্যা সেম আসছে। এখন আমরা কি করব, কোনটার আকার ছোট, এখানে কি ক্লোরিনের আকারটা ছোট, তাহলে অ্যান্সার হবে খ নম্বর। ঠিক আছে, যেটার আকার ছোট সেটার তীব্রতা বেশি। বুঝতে পারছি সবাই? ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। উর্বর মাটির জন্য প্রয়োজনীয় অত্যানুকূল পিএইচের মান কত? এটা হবে 7 থেকে 8। এটা মুখস্থ করার জিনিস, থিওরিক্যাল প্রশ্ন, বই রিডিং পড়লেই হবে। দেখো কোনজোর অ্যাসিডের তীব্রতার ক্রম ভুল। ক্রম এখানে ভুল চাইছে, কোনটা ভুল? দেখো প্রথমটার কিন্তু কোনো ক্রমই দেয় নাই, দ্বিতীয়টার একটা ক্রম দিছে, পরেরটার ক্রম। আচ্ছা দেখো, আমরা যদি এখান থেকে যাই, কার্বন সংখ্যা বৃদ্ধি পাইলে অম্লতা হ্রাস পায়। এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অম্লতা এখানে হ্রাস পাইছে। এখানে যার কার্বন সংখ্যা কম সেটার তীব্রতা বেশি, এটা ঠিক আছে। এখানে দেখো কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করা লাগবে, এখানে 5, এখানে 6। তাহলে যার কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বেশি সেটা বেশি তীব্র, এটাও সঠিক। আর এখানে দেখো এটা কি হাইড্রাইসিড আছে না, হাইড্রাইসিডের ক্ষেত্রে যার হাইড্রাইসিডের ক্ষেত্রে ঋণাত্মক আয়ন যেটা আছে বা অ্যানায়ন, আমি লিখে দিই এখানে, হাইড্রাইসিডের ক্ষেত্রে হাইড্রাইসিড সমূহের ঋণাত্মক আয়নের আকার যত বড় হয় অম্লের তীব্রতা তত বেশি, হবে। এখানে ক্লোরিনের থেকে ক্লোরিনের আকার বেশি বড়, এখানে কি জিনিসটা হবে এরকম। ঠিক আছে, এই সেলের তীব্রতা বেশি, এটা হবে সঠিক, কিন্তু এখানে কি এইচএফ এর তীব্রতা বেশি দেওয়া, তাহলে এটা ভুল। ঠিক আছে, অ্যান্সার এখানে কোনটা হবে? অ্যান্সার খ, কারণ খ নম্বরটা ভুল দেওয়া, আমাদের ভুল উত্তরটাই জানতে চাইছে। আচ্ছা, একটি অ্যাসিড ও ক্ষারকের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার কি? অসল্টের লঘুকরণ সূত্র। অসল্টের লঘুকরণ সূত্র কি ছিল? অসল্টের লঘুকরণ সূত্র ছিল দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, পানির pKw এর মান কত? পানির pKw এর মান কত? 10^14। pKw সমান কি হবে? -log 10^14। অ্যান্সার কত আসবে? 14। ঠিক আছে, দেখো অয়েল অফ ভিট্রল এটাকে কোনটা বলা হয়? চিন্তা করো তো, অয়েল অফ ভিট্রল 4টা অপশনের মধ্যে কোনটাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রল নামে বলে। আচ্ছা, তো সালফিউরিক অ্যাসিড কোনটা আছে? ঘ নম্বর। ঠিক আছে, তো দেখো 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? দেখো এখানে আমি কি ডিরেক্ট পিএইচ বের করতে পারবো না, এখানে আমাদের সর্বপ্রথম পিওএইচ বের করা লাগবে, কারণ এখানে ওএইচ এর ঘনমাত্রা দেওয়া আছে। পিওএইচ সমান -log ওএইচ আয়নের ঘনমাত্রা। দেখো -log 0.001, এটা প্রথম যে রুলসটা আমরা শিখছি, দশমিকের পরে সংখ্যা আছে 3টা, সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 1, এটার অ্যান্সার হবে 3। এখান থেকে 3টা কিন্তু অপশনে দেওয়া আছে,
তো পোলাপান কী করবে, যে 3 বের হয়ে গেছে সাথে সাথেই ক নম্বর দাগে দেবে। তো এটা কি তাই হবে? আমরা জানি কি পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14। তাহলে এখানে পিএইচ সমান কী হবে, 14 মাইনাস পিওএইচ। এখানে 14 মাইনাস পিওএইচ হচ্ছে 3, অ্যান্সার হবে 11। অ্যান্সার কোনটা? এইটা। ঠিক আছে, তো একটু সাবধানে আমাদের অ্যান্সার করা লাগবে। দেখি বিশুদ্ধ পানিতে কোনো ক্ষারক যোগ করলে তার পিএইচের মান কত হবে? বিশুদ্ধ পানি কোনটা? বিশুদ্ধ পানির পিএইচ হবে 7। ঠিক আছে, যদি আমি ক্ষারক যোগ করি তাহলে কি পিএইচ বাড়বে না? ঠিক আছে, পিএইচ বাড়বে, ক্ষারক যোগ করলে পিএইচের মান বাড়বে, অথবা 7 অপেক্ষা বেশি। ঠিক আছে, তো দেখো এখানে একটা পিএইচ বের করতে বলছে, 0.0001 মোলার। HCl দ্রবণের পিএইচ কত? দেখো মাইনাস লগ 0.0001, এটার পিএইচ কীভাবে বের করবো? দশমিক সংখ্যা আছে কয়টা? 4টা, সর্বশেষ সংখ্যাটি 1, অ্যান্সার হবে 4। ঠিক আছে, এটা একবারে সহজ।